নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বাংলা বলছে। অমিত শাহ জেপি নাড্ডার বঙ্গ সফরের পর আসন্ন লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির প্রস্তাবিত যে প্রার্থী তালিকা তা ইতিমধ্যেই কলকাতা টিভির পর্দায় আপনারা দেখেছেন। সেই তালিকায় বেশ কিছু চমক রয়েছে। বাংলা বলছেতে আজকে আমরা সেই সমস্ত চমকগুলি নিয়ে আলোচনা করব। শুরুতেই আমার সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন সেই সমস্ত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, কিন্তু তার আগে বলে রাখি যে বিজেপির পক্ষ থেকে যিনি বক্তা ছিলেন, যিনি প্রতিনিধিত্ব করতেন ওই দলকে, তাদের পক্ষ থেকে কেউ আসেননি। আসার কথা থাকলেও আসেননি। তার কারণ এই প্রসঙ্গে, অর্থাৎ এই প্রার্থী তালিকা, প্রস্তাবিত প্রার্থী তালিকা প্রসঙ্গে তারা কিছু বলতে চান না। যদিও কলকাতা টিভিতে যে প্রস্তাবিত প্রার্থী তালিকা বঙ্গ বিজেপির আপনারা দেখেছেন, সেই তালিকার সত্যতা তারা অস্বীকার করেননি, কিন্তু এই আলোচনাকে তারা এড়িয়ে গেলেন। তাই সেই প্রতিনিধি বা বলতে পারি মুখপাত্রের আসনে আজকে রয়েছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক, আমাদের প্রতিনিধি আশিস চট্টোপাধ্যায়। অবশ্যই এই নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন শুভাশিস ভট্টাচার্য, আপনাকে স্বাগত। তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন অরূপ চক্রবর্তী, অরূপবাবু আপনাকেও স্বাগত। পাশাপাশি সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন গৌতম রায়, গৌতম বাবু আপনাকেও স্বাগত আমাদের আলোচনায়। সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন গৌতম রায়, স্বাগত আপনাকে গৌতম বাবু। যে চমকের কথা বলছিলাম তার মধ্যে প্রথম চমক এই প্রার্থী তালিকায় বলতে পারি একেবারে স্টার তালিকার মধ্যে স্টার যাকে বলা হয়, সেই প্রার্থী মিঠুন চক্রবর্তী। অবশ্যই মিঠুন চক্রবর্তীকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আসন্ন লোকসভা ভোটে প্রার্থী ঠিক করা নিয়ে যখন নানা টানাপোড়েন আমরা দেখেছি, নানা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বিজেপির রাজ্য স্তরে, তখন দলের রাজ্য স্তরের নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য এসেছে কলকাতা টিভির হাতে, এবং এতে রাজ্য নেতাদের প্রস্তাবিত প্রার্থী তালিকা রয়েছে যেমনটা শুরুতেই বলছিলাম। এবং সেই প্রার্থী তালিকাতে যে চমক রয়েছে সেই নিয়েই তো আলোচনা। সেইখানে অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম একেবারে জলজল করছে। যাদবপুর কেন্দ্রে প্রার্থী করার প্রস্তাব সম্ভবত সব চমকের একেবারে সেরা চমক। তারই কিছু ঝলক এই বিশেষ প্রতিবেদনে। বছর আড়াই আগে রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় বলিউড স্টার মিঠুনকে দেখা গিয়েছিল বিজেপির তারকা প্রচারক হিসেবে। সিনেমা ডায়লগ বলে বেশ বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক বলে ছবি। গেরুয়া মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে নিজের উচ্চতার ঝকমকে স্টেটমেন্ট রেখেছিলেন ডিস্কো ডান্সারের নায়ক। সেই মিঠুনকেই কি এবার কলকাতার দক্ষিণে প্রার্থী করতে চলেছে মোদির শাহের দল? যদি শেষ পর্যন্ত তাই হয়, কতটা সফল হতে পারে ভোটের দাবা বোর্ডের সেই গেরুয়া চাল? কি হয়েছিল 2019-এর লোকসভা ভোটে? গত লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন পরিচিত অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিজেপি দাঁড় করিয়েছিল অনুপম হাজরাকে। সিপিএম এর প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সমর্থন দিয়েছিল কংগ্রেস। ভোটে মিমি পেয়েছিলেন প্রায় 48% ভোট। দ্বিতীয় হলেও বিজেপির মিলেছিল মাত্র 27% সমর্থন। বাম কংগ্রেস জোটাতে পেরেছিল 21% ভোট। তৃণমূল প্রার্থী মিমি জিতেছিলেন 2,95,000 ভোটের ব্যবধানে। এই লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয়। বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, যাদবপুর, ভাঙড় ও টালিগঞ্জ কেন্দ্র নিয়ে গঠিত যাদবপুর লোকসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল বড় জয় পায় 6টি বিধানসভা কেন্দ্রে। কেবল ভাঙড় কেন্দ্রে যেতে বাম কংগ্রেস সমর্থিত নওশাদ সিদ্দিকী। বেশ বোঝা যাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র বিজেপির কাছে মোটেই ফুল বিছানো পথ নয়। এখানে লড়তে বিজেপির চাই এমনই প্রার্থী যাকে বাম সমর্থকরাও পছন্দ করবেন। যদি বাম ভোটের প্রায় সবটাই বিজেপিতে ট্রান্সফার করা যায়, যদি বিজেপি গত লোকসভা ভোটের সমর্থন ধরে রাখতে পারে, তবেই তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। মিঠুনকে প্রার্থী করার ভাবনা কি সেদিক থেকেই? মিঠুনের বাম ভাবমূর্তি কাজে লাগাতেই কি উত্তর কলকাতার ছেলে মিঠুনকে দক্ষিণ কলকাতার উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চলে দাঁড় করানোর কৌশল? এবার কি তবে পেয়ার ঝুকতা নেহির বদলে মিঠুনের ভাবমূর্তি গড়া হবে মৃণাল সেন পরিচালিত মৃগয়া সিনেমার ছাঁচে? লোকসভার ময়দানি লড়াইয়ে রাজি হবেন তো 73 বছর বয়সী মিঠুন? রাজি হলে কিন্তু যাদবপুরে দেখা যেতে পারে ইন্টারেস্টিং নির্বাচনী দ্বৈরথ। কলকাতা টিভি। এই তালিকায় সবচেয়ে বড় স্টার প্রার্থী মিঠুন চক্রবর্তী। অবশ্যই তাকে নিয়ে আমরা আলোচনা করব, সকলেরই প্রতিক্রিয়া জানবো তার প্রার্থী হওয়াকে নিয়ে। কিন্তু তার আগে শুরুতেই যেটা বললাম যে বিজেপির পক্ষ থেকে যার আসার কথা ছিল তিনি আসেননি, কারণ
দলের পক্ষ থেকে বলতে পারেন এটাই বলা হচ্ছে যে এই আলোচনায়, অর্থাৎ এই প্রার্থী তালিকা নিয়ে, প্রস্তাবিত প্রার্থী তালিকা নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় তারা অংশগ্রহণ করতে চান না। আমি কথা বলবো আমাদের রাজনৈতিক বিশ্লেষক আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা, এটাকে কিভাবে দেখছেন? দেখো, কোনো সব দলেই চর্চা চলছে, বিজেপির মধ্যেও চলছে, এবং সেক্ষেত্রে বিজেপির যে অভ্যন্তরীণ নানান তালিকা সেগুলো তারা গোপনই রাখতে চায়, কেননা চূড়ান্ত ঘোষণা হওয়ার আগে নানা রকম পরিবর্তন হয়। কোথাও কোথাও আমাদের হাতে যে তালিকা এসছে, একটা কেন্দ্রে 5টা নাম আছে, কিন্তু শেষ পর্যন্ত তো আর 5টা নাম থাকবে না, একটা নামই ঘোষণা হবে। ফলে এই যে চর্চা চলছে দলের মধ্যে, তার মধ্যে থেকে যদি খবর ফাঁস হয়ে যায় তাহলে তার দায়িত্ব সেই দলের কোনো নেতাই নিতে চান না। সাধারণত তারা এটাকে এড়িয়ে চলেন, সুতরাং বিজেপি এড়িয়ে গেছেন। কিন্তু তালিকাটা যে সত্যি নয় এই রকম কোনো জোরালো বিবৃতিও কিন্তু তারা দেননি, তারা কিন্তু বলেননি যে এটা মিথ্যে তালিকা। সুতরাং তালিকাটার গুরুত্ব এক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে গুরুত্ব যথেষ্ট রয়েছে, কিন্তু তারা এতে হাত দিতে চাইছেন না খবরটাতে। কিন্তু কলকাতা টিভির হাতে প্রমাণ রয়েছে যে তাদের এই ধরনের তালিকা একটা তৈরি হয়েছে, সেই জন্যই তারা এড়িয়ে যাচ্ছেন। অবশ্যই এই আলোচনায় আসবো, এই চমকগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে, কিন্তু তার আগে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নেব এবং বিরতির পর ফিরছি এই সমস্ত আলোচনা নিয়ে, তাই সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমি বিরতিতে যাওয়ার আগে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। এবার যে প্রসঙ্গে আসবো, অর্থাৎ এই যে গোটা প্রার্থী তালিকা, এর মধ্যে কিন্তু একেবারে স্টার প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী। অবশ্যই এই বিষয়ে এবার প্রতিক্রিয়া নেওয়ার পালা। সিপিআই এর পক্ষ থেকে যিনি রয়েছেন গৌতম রায়ের সঙ্গে কথা বলবো। গৌতম বাবু, জানতে চাইবো কতটা গ্রহণযোগ্য, কতটা সফল হতে পারেন মিঠুন চক্রবর্তী? যাদবপুর কেন্দ্র থেকে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। না, ঘটনাটা এর আগেও কলকাতা টিভি এখানে অলরেডি এই প্রোগ্রাম করেছে যে তাদের হাতে ওই সম্ভাব্য প্রার্থী তালিকা বিজেপির এসছে। কারণ এটা তো বিজেপি দলের বিষয়, তারা প্রার্থী করবে, বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে সব দলের মধ্যে আলোচনা হচ্ছে। কিন্তু আমি যেটা সেদিনেও বলেছিলাম যে বিজেপির তরফ থেকে এটার ক্ষেত্রে কোনো প্রতিবাদ চিঠি এখানে এই কলকাতা টিভির কাছে পৌঁছয়নি, এখন অবধি বোধহয় পৌঁছয়নি। কোনো প্রতিবাদ আলাদা করে প্রতিবাদ চিঠি পৌঁছায়, এবং এটা পরিষ্কার যে একেবারে যারা জার্নালিস্টরা আছেন তারা উইদাউট এনি ক্লু এটা বললেন। এটাও আমি মনে করছি যে নিশ্চয়ই দেয়ার ওয়াজ এ ক্লু। এবং গত পরশু যখন সারা দিন এই প্রার্থী তালিকা আমরা দেখাই টিভির পর্দায়, তখনও কিন্তু কোনো প্রতিবাদ আসেনি বিজেপির পক্ষ থেকে। হ্যাঁ, এবং সেই দিনেও বিজেপির যিনি স্পোকসম্যান ছিলেন তিনি সেটাকে ডিনাই করেছেন, কিন্তু তিনি সেটাকে কুইট করে চলে যাননি, তিনি ছিলেন। তা আজকে তো এসে শুনছি ওরা আসছেন না, তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা ভাববেন। কিন্তু বিজেপি বিরুদ্ধে সারা দেশ জুড়ে একটা জনমত তৈরি হয়েছে, এবং পশ্চিমবঙ্গ সেই জনমতটা অত্যন্ত দৃঢ়। এবং আমি মনে করি যে বিজেপির বিরুদ্ধে এবং রাজ্যে দুর্নীতি, স্বজনপোষণ, অন্যায়, তোলাবাজি থেকে ধাপ্পাবাজি যা চালিয়ে যাচ্ছে রাজ্য তৃণমূল সরকার, তৃণমূল দল, এই দুটোর বিরুদ্ধেই, ধর্মান্ধ বিজেপির বিরুদ্ধে, দেশটাকে বেঁচে দেওয়ার পক্ষে যারা চলছে, কোনো আইন নেই, গরিব মানুষের জন্য কোনো নতুন করে কিছু ব্যবস্থা কায়েম করার কোনো প্রচেষ্টা নেই। আর রাজ্য সরকার তো চলছে শুধু একেবারে স্রেফ বেনিফিশিয়ারি। আমরা মিঠুনকে নিয়ে কথা বলি। হ্যাঁ, বেনিফিশিয়ারি। আর স্বাভাবিকভাবেই আমার এটা মনে হয়েছে যে এই দুটো দলকে পরিত্যাগ করে মানুষ নিশ্চয়ই নতুন করে ভাববেন এবং মানুষ ইতিহাস রচনা করবেন। মিঠুনের ক্ষেত্রে কি হবে এটা মানুষই ঠিক করবে না, আমি তো এই বিষয়ে আলাদা করে কিছু বলতে পারবো না। আমার এটা বক্তব্য যে আমি মনে করি এখানে বসে যে দুটো দলের বিরুদ্ধেই জনমত তৈরি হয়েছে, এবং তার প্রকাশ নিশ্চয়ই 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখতে পাবো। এটা আমার ধারণা, আমাদের বামপন্থীদের ধারণা। শুভাশিস বাবু, কি বলবেন, কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করছে, কি ভেবে যাদবপুর কেন্দ্রে কি ভাবা হয়েছে, মানে কোন বিষয়টা কাজ করছে বলে আপনার মনে হয় এই মিঠুন চক্রবর্তীকে প্রার্থী হিসেবে দেখার
ক্ষেত্রে? এটা মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করতে হয় যখন কোনো দলের বা যে কোনো দলই এর বাইরে না, কিন্তু কংগ্রেসও আমরাও প্রার্থী করেছি, তৃণমূল কংগ্রেসও মানে সেলিব্রিটিদের প্রার্থী করেছে, বা যারা একটু স্টারডম ইমেজ নিয়ে চলে তাদের প্রার্থী করেছে, মিঠুনও হয়েছেন। কিন্তু সমস্যাটা যে কোনো আসে আর কি, সেটা হলো সামনে আসে, সেটা হলো যখন কিনা কনফার্ম হয় না যে কোনো সিট, যে এদিকে মানে দলের মধ্যে কেউ তেমন কোনো ফিগার থাকে না যাকে দিলে পরে লড়তে পারে, তখনই খুঁজে খুঁজে এরকম ধরনের স্টারডামকে সামনে আনা হয়, যাতে যেহেতু মিমি আছে ওখানে, মিমিকে কে হিট করতে পারে, মিঠুন চক্রবর্তী, সেও একটা ফিল্মি ইমেজ নিয়ে সে ওখানে ঝাঁপাবে। বেসিক্যালি মানে আমার ভারতবর্ষের যদি পার্সপেক্টিভ দেখি, তাহলে 272-এর যে গণ্ডি, সেই গণ্ডিটা পার করতে গেলে যেভাবে নির্বাচন লড়া উচিত, সেই কারণে সন্দিহান বলেই 272-এর গণ্ডি পেরোবে কিনা সেই গণ্ডির মধ্যে একটা সন্দেহ আছে পার করার ব্যাপারে, সেই কারণে মিঠুন টিটুনদের খুঁজে বার করে এখানে করতে হচ্ছে। এটা তো ঠিক যে ভারতবর্ষের মাটি বা ভূবলয়ের মাটি যেরকম, পশ্চিমবাংলার মাটি অতটা সহজ নয় বিজেপির পক্ষে, মানে কারণ হলো এখানে ধর্মান্ধতায় বিশ্বাস খুব কম লোক করে, ওতে বয়ে যায় কম, এবং এখানে একদম পরিষ্কার এজেন্ডার উপর ভোট হয়। মিঠুন চক্রবর্তীর পার্সোনাল ক্যারেক্টার আমি মানে বলছি না, কিন্তু মিঠুন চক্রবর্তীর দল নিয়ে কখনো মমতা ব্যানার্জির অত্যন্ত কাছে ছিলেন, তখন মমতা ব্যানার্জির সম্পর্কে প্রশংসা করেছেন, কখনো বিজেপির প্রশংসা করেছেন, ফর ইজ ওন কনভিনিয়েন্স, তার নিজের সুবিধার জন্য সে নিজেকে পরিবর্তন করেছেন। ফলে মানুষের কাছে কিভাবে তার চেহারাটা আসার পর সেটা প্রতিফলিত হবে জনগণের মনে, যে মিঠুন চক্রবর্তী আমরা দেখেছিলাম তাকে নির্বাচনী প্রচারে আসতে এবং চমক দেখাতে, না বলেছেন, সেটা বলছি না, কিন্তু তার 2.5 বছর আগে মমতা ব্যানার্জি, বা তার থেকে কিছুদিন আগে মমতা ব্যানার্জির খুব প্রশংসক ছিলেন। এখন এই যে কন্টিনিউয়াসলি নিজেকে বদল করা মানে রাজনৈতিক বদলটা, এই বদলটা কতটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে, সেটা অত্যন্ত কিন্তু আগামী নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হলো যাদবপুর সিটটা অত্যন্ত কঠিন সিট, একসময় বামপন্থীদের ছিল, সেটাকে মমতাদি 84 সালে যেতে, তারপরে আবার বামেরা নেয়, তারপর আবার মিমি নেয়। সুতরাং এই সিটটাকে যদি জিততে হয়, সেই কারণে তো মিঠুন কিনেছেন, কিন্তু মিঠুন আলটিমেটলি লড়েন কিনা এই সিটটাই, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আদৌ উনি এই বয়সে এবং উনি সেই ম্যাজিকটা দেখাতে পারবেন কিনা, তিনি সেই বিষয়ে কনফিডেন্ট আছেন কিনা, সেটাও তো একটা ফ্যাক্টর। কি বলবেন অরূপ বাবু? ঘটনাচক্রে আমি নিজে যাদবপুর বিধানসভা এবং যাদবপুর লোকসভার ভোটার। আগের টার্মে আমি যাদবপুর বিধানসভা থেকে কলকাতা পুরসভার একটি ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলাম, এই টার্মে আমি টালিগঞ্জে। সুতরাং যাদবপুরের চরিত্র মোটামুটি আমরা সম্মুখভাবে ধারণা রাখি। আমারও খুব অবাক লাগছিল যে কংগ্রেসের প্রতিনিধি তাতাদা বলছিল যে লোক না পেলে এরকম স্টারডমকে সামনে আনতে হয়। আসলে মুশকিল হচ্ছে লোক না পেলে বলছি না, আমি বলেছিলাম একটা কথা বলে নেই, সেটা হলো আমি একটু একটা কথা বলে নেই, আমি বলিনি কিন্তু লোক না পেলে বিজেপির ক্ষেত্রে মাটিতে এখানে প্রস্তুত না বলে, এটা আমি বলবো না, আমি কারুর বলার মাঝখানে ঢুকি না, আপনি রিওয়াইন্ড করে দেখে নেবেন রাতে কি বলেছিলেন, যে যখন কোনো মুখ পাওয়া যায় না তখন এই ধরনের স্টারডমকে সামনে আনতে। আমার খুব অবাক লাগে, কংগ্রেসের প্রতিনিধি বলছে রাজীব গান্ধী একসময়, অমিতাভ বচ্চন, আমরা তো ভুলিনি যে গোবিন্দার স্টারডমকে কারা কাজে লাগিয়েছিলেন। মুশকিলটা হচ্ছে আচ্ছা ওনাকে বলতে দিন, শুরুতে বলেছি, এটা তো তাহলে এটা বলতে হয় না, বলতে হয় না, আপনাকে একটু বিরত করতে বলছি, আমরা এর বাইরে না, আমাদের কম নেই, আমি বলেছি আমাদের কম নেই, অরূপ আমরা এর বাইরে না, আপনাদের প্রত্যেকের প্রতিক্রিয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আপনি বলুন অরূপ বাবু বলুন। মুশকিলটা হচ্ছে এই সিলেক্টিভ ডিমেনশিয়া, আমি জানি না তা কি না। এই যে একটু আগে উনি বললেন যে মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে প্রশংসা করছেন, এর আগে মমতা ব্যানার্জির হয়ে প্রশংসা করেছেন, এখন জোট সঙ্গী আছে বলে কিনা জানি না। সুভাষ চক্রবর্তীর ভোট ক্যাম্পেনার কে ছিল? মিঠুন চক্রবর্তী ছিলেন না? সিলেক্টিভ ডিমেনশিয়া, বামেদের হয়ে সারা জীবন প্রচার করেননি, সিলেক্টিভ ডিমেনশিয়া। আমার মানে এই হচ্ছে সমস্যা। এই যে মুশকিল হচ্ছে যে যখন আমার যেরকম সুবিধা কাস্টমাইজ প্যাকেজে ব্যাপারটাকে ছাড়বে। এখানে বামপন্থী প্রতিনিধি গৌতমদা রয়েছেন, গৌতমদা খুব সুন্দরভাবে বললেন যে মানুষ রিজেক্ট করবে, তো মানুষ রিজেক্ট করেছে বলেই তো শূন্য হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, যাদবপুর এমন একটা আসন, যাদবপুরের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন,
এই যাদবপুরের মানুষ না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিষ্ঠা হতো না। মমতা দিকে যাদবপুর 1984 সালে ভারতবর্ষের মাটিতে আগামী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল। মিঠুন চক্রবর্তীর কাছে 2021 সালের অভিজ্ঞতা কিন্তু খুব আশাব্যঞ্জক ছিল না। আমি জাস্ট শেষ করে নিই, এর মাঝখানে অনেকবার ইন্টারাপশন হয়েছে। মমতাদির পরেই কিন্তু মিমি নয়, তার মাঝখানে কৃষ্ণা বসুর লিগাসি আছে। কৃষ্ণাদির পরে সেখানে একবার বামেরা জিতেছিল মাত্র 2004-এ, তারপরে কবির সুমন, তারপরে সুগত বসু, লাস্ট টার্মে মিমি চক্রবর্তী। কিন্তু আমি আবারও বলছি, যাদবপুরটাকে বিজেপি আসলে একটা গিনিপিগ সিট করছে। যাদবপুরে দেখুন ট্র্যাডিশনালি কাদের প্রার্থী করছে, যারা একসময় তৃণমূলের সাংসদ ছিল, যাদের সাথে তৃণমূলের সম্পর্ক খারাপ হয়েছে, প্রকারান্তরে যারা তৃণমূল ছেড়ে বেরিয়ে এসছেন, তাদেরকে গিনিপিগ হিসেবে গতবার অনুপম হাজরাকে পাঠিয়েছিল। অনুপম হাজরার বামপন্থী ভাবমূর্তি ছিল না, কিন্তু মিঠুন চক্রবর্তীর বামপন্থী ভাবমূর্তি দেখুন। যে মানুষটা অযোধ্যায় দাঁড়িয়ে রাম মন্দির, রাম আমাদের হৃদয়ে থাকেন, কিন্তু যে ভারতবর্ষের বুকে সংবিধানকে আক্রমণ করছে, যে দল দেশের পার্লামেন্টকে কার্যত মকারি অফ ডেমোক্রেসি করে রেখেছে, তাকে যারা সমর্থন করছেন তারা অন্তত বামপন্থী সমর্থক হিসেবে আমার বাংলার মানুষ এটা বিশ্বাস করবে না। মিঠুন চক্রবর্তী একজন অভিনেতা হিসেবে নিশ্চয়ই বাংলার মানুষের কাছে সমাদৃত হবেন, কিন্তু তার সাথে সাথে মিঠুন চক্রবর্তীর যে পলিটিক্যাল স্ট্যান্স, সেই স্ট্যান্সটা যে পুরোটাই আজকে হিপোক্রেসির জায়গায় দাঁড়িয়ে, যাদবপুরের রাজনৈতিক সচেতন মানুষ সেটা বোঝেন বলেই আগামী দিনেও তাকে প্রত্যাখ্যান করবেন। আমরা এই আলোচনায় ফিরবো, আরো চমক রয়েছে এবং প্রার্থী তালিকা নিয়ে আলোচনা আসবে। বাংলা বলছে এখন একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আলোচনা নিয়ে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আশিস বাবু, কি বলবেন, মিঠুন চক্রবর্তীর যাদবপুর কেন্দ্রে থেকে যে প্রার্থী, প্রস্তাবিত প্রার্থী নাম হিসেবে উঠে এসেছে, কতটা সফল হবে, কতটা গ্রহণযোগ্য হবে? তার যে মহাগুরু ইমেজ, সেটা কি কোনোভাবে কাজে আসবে? সেইটাই কি ভাবা হয়েছে এখানে? হ্যাঁ, আমি যাদবপুর নিয়ে একটুখানি ওই তথ্য কিছু দেবার জন্য, একটা হচ্ছে রেকর্ডটা ঠিকঠাক করা দরকার। 84 সালে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, 89 সালে মালিনী ভট্টাচার্য জেতেন, 2 বছর পরে গভর্নমেন্ট পড়ে যায়, 91-তে আবার ইলেকশন হয়, মালিনী ভট্টাচার্য জেতেন, 96-তে কৃষ্ণ বসু জেতেন। এই ওখানকার ওই সময়তে মানে বাম ডান ইত্যাদি যা হয়েছিল। আমরা 2019-এর ভোটের রেজাল্টটা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে তৃণমূল কংগ্রেস প্রায় অর্ধেক ভোট পেয়েছিল, সংখ্যার বিচারে 48%, কিন্তু বিরোধী ভোটটা বিজেপি এবং বাম কংগ্রেস সমর্থিত একজনই প্রার্থী ছিলেন বিকাশ রঞ্জন, আর বিজেপির ছিল অনুপম হাজরা, তার মধ্যে প্রায় সমান সমান ভাগ হয়ে যায়। এই দুটো ভাগকে যদি যোগ করা হয় পাটিগণিতের নিয়মে, তাহলে সেটা তৃণমূলের ভোটের প্রায় সমান হয়ে যাচ্ছে। তৃণমূল পেয়েছিল 48%, বিজেপি পেয়েছিল 27%, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাম কংগ্রেস পেয়েছিল 21%। 21 আর 27 যোগ করলে 48 হয়। সম্ভবত বিজেপির ভাবনাটা এই যে একটা বামপন্থী মানুষকে সামনে রেখে যদি বাম ভোটটাকে বিজেপির ঝোলায় জড়ো করা যায়, তাহলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তা না হলে যাদবপুরে বিজেপির তেমন কোনো চান্স নেই। আমার মনে হয় এইরকম একটা চিন্তা নিশ্চয়ই এদের মাথায় রয়েছে। তবে শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তী কি রাজি হবেন দেখার, এটাই সব থেকে বড় প্রশ্ন। আর এই দিকে অবশ্যই নজর থাকছে। তেমনি এই স্টার প্রার্থীর পর এবার একটু বিতর্কিত প্রার্থীর দিকে নজর রাখবো, অনুপম হাজরা। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে যার নাম উঠে এসেছে, একেবারে বিতর্কিত নাম, যেমনটা বলছি অনুপম হাজরার নাম। রাজ্য নেতৃত্বকে যিনি বারবার নিশানা করেছেন, তারপরেও তার নাম প্রস্তাবে বিস্মিত দলেরই একাংশ। দেখুন বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকা। প্রস্তাবিত প্রার্থী তালিকায় অনুপম হাজরা, বোলপুর কেন্দ্র থেকে প্রার্থী করার প্রস্তাব। বীরভূমে বিজেপি নেতা অনুপম হাজরা মানেই বিতর্ক। আসলে তিনি বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকতে ভালোবাসেন। একসময় বোলপুরে তৃণমূল সাংসদ ছিলেন অনুপম, পরে তিনি বিজেপিতে যোগ দেন। 2019 সালে বিজেপি তাঁকে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করে। অনুপম তাঁর পুরনো দল তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে পরাজিত হন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে জাতীয় সম্পাদক করে। রাজ্যের আর সব নেতাকে ছেঁটে ফেলে তাঁকেই জাতীয় সম্পাদক করায় বিজেপির অন্দরেই জল ঘোলা হয়। জাতীয় সম্পাদক পদে থেকেই অনুপম বিভিন্ন সময়ে দলের রাজ্য এবং জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে নানা মন্তব্য করে পার পেয়ে গিয়েছেন। এমনকি নিজের জেলায় তার অনুগামীদের সঙ্গে ক্ষমতাসীন নেতৃত্বের বিরোধ কখনো কখনো মারামারির পর্যায়েও পৌঁছে যায়। এখানেই শেষ নয়, তিনি দলের একাংশকে চোর আখ্যাও দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত তিনি দল থেকে চোর হটানোর ডাক দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।
গত ২৬শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতায় আসেন রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে। তারপরই তাঁকে জাতীয় সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়। এই হেন বিতর্কিত নেতার নাম রয়েছে লোকসভা ভোটে বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকায়। অপসারণের পর অনুপম অবশ্য কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, আপাতত আমি দুদিনের জন্য হিমালয়ে চললাম। মাঝে শোনা গিয়েছিল অনুপম তৃণমূলেও ভিড়তে পারেন। বীরভূমের জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ তাঁকে তৃণমূলে আগাম স্বাগতও জানিয়ে রাখেন। কাজল বলেছিলেন, অনুপম হয়তো বিজেপির নীতির সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না, তৃণমূলে এলে ওকে স্বাগত। প্রশ্ন উঠেছে, এমন বিতর্কিত নেতার নাম বোলপুরের প্রস্তাবিত তালিকায় রাখা হলো কেন? তবে কি দলের অন্দরে অনুপমের লবির জোর অত্যন্ত শক্তিশালী? রাজ্য থেকে একমাত্র তিনিই বিজেপির জাতীয় কমিটিতে স্থান পেয়েছিলেন। সেই পদ হারিয়েও তাকে খুব একটা বিচলিত হতে দেখা যায়নি। সে কারণেই ঘুরে ফিরে তার লবির কথা আসছে। যে নামগুলি প্রস্তাব আকারে এসেছে তার মধ্যে কতজন শেষ পর্যন্ত টিকিট পাবেন সেটা ভবিষ্যৎ বলবে। তবে দলের নেতাদের বিরুদ্ধে এত কথা বলার পরেও বিজেপির মতো রেজিমেন্টেড দলের মধ্যে অনুপমের নাম যখন প্রস্তাবিত প্রার্থী হিসেবে উঠে আসে, তখন বলতেই হয় দলে তাঁর খুঁটির জোর আছে। কলকাতা টিভি। বিগত সময়ে ঘটনা প্রবাহ আমরা যদি দেখি, যা যা ঘটেছে, অনুপম হাজরা কিন্তু একাধিকবার দলকে বিড়ম্বনায় ফেলেছেন, অস্বস্তিতে ফেলেছেন। তারপরেও প্রশ্ন একটাই, এই বিতর্কিত নেতাকে প্রার্থী হিসেবে দেখা কি মনে হচ্ছে গৌতম বাবু? না, বিষয়টা এসব চলছে কি জানেন, এগুলো হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আপনি এখানে বলেছেন। আর তৃণমূল এবং বিজেপি আসলে কে কোন দল করে তো বোঝা মুশকিল না। মানে এই মুহূর্তে তৃণমূলে আছে, ওই মুহূর্তে চলে যাচ্ছে বিজেপিতে, বিজেপির থেকে চলে আসছে তৃণমূলে। মানে যে কোনো সময় এদিক ওদিক করা যায়, এপং ওপং ঝপাংয়ের মতো। তা এখন ভাবছে অনুপমকে নিয়ে, বিজেপি ভাবছে যে অনুপমের যে গোসা, সেই গোসাটাকে ওই লোকসভায় প্রার্থী করে যদি খানিকটা প্রশমিত করা যায়। আবার তো বোলপুরের তৃণমূলের নেতা, তিনি স্বাগত ভাষণ দিয়েই রেখেছেন অনুপমকে। তিনি অলরেডি ওপেন অফারই দিয়ে রেখেছেন যে সে তার ভুল বুঝে তৃণমূলে আসলে তাহলে তাকে স্বাগত জানাচ্ছে, কারণ ওই বিজেপির যে লাইন অফ অ্যাকশান বা তার যে প্রসেস অফ থিঙ্কিং সেটার সঙ্গে সে অ্যাডজাস্ট করতে পারছে না। তো এ দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ তো দেখছে, ঘটনাগুলোকে লক্ষ্য করছে। আর আমার মানুষের ওপর খুব একটা, সত্যি কথা বলতে গেলে, গভীর আস্থা এবং বিশ্বাস আছে যে মানুষই ইতিহাস রচনা করে। আমাকে একটু আগে বলছিলেন, এখান থেকেই একটু বলা হচ্ছিল যে আমরা একটু শূন্য হয়ে গেছি। শূন্য হওয়া আর সংখ্যাগরিষ্ঠতা হওয়া, এটা যেমন একটা ম্যাটার করে, তেমনি আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, যে মানুষই কিন্তু বারে বারে ইতিহাস রচনা করে। মানুষের ওপর সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস আমার আছে। না, আমি প্রথম কথা, উনি এটা খুব ভালো বললেন যে তৃণমূল থেকে বিজেপি ইত্যাদি ইত্যাদি। আমি অন্তত এই মুহূর্তে 100 জন নাম দিতে পারি যারা সিপিএম বা বামপন্থীদের থেকে বিজেপিতে যোগদান করে। আমি নামের তালিকা বাড়াচ্ছি না, আমি শুধু একটা তথ্য দিচ্ছি। 2019-এর লোকসভা ভোট, তার প্রেক্ষিতে বা 2024-এ আমরা আলোচনা করছি। 2019-এর লোকসভা ভোটের আগে বামের ভোট পার্সেন্ট ছিল 29%, 2016-র বিধানসভা ধরলে। 2019-এ এই 29% কমে হলো 7%, অর্থাৎ 22% ভোট কমলো। আর বিজেপি ছিল 17%, বিজেপি হলো এক্স্যাক্ট 39%, মানে ওই 22% ভোটই বাড়লো। অর্থাৎ এই যে ফুটকিটা ট্রান্সফার হলো, কাদের ভোটে, বামের ভোটে যে স্ফীত হয়ে রামের এই উত্থান, সেটা বোঝার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না। আমি অন দ্য আদার হ্যান্ড, আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট যিনি বলছিলেন, তিনি ঠিকই বলেছেন যে যাদবপুরে তৃণমূল 48% ভোট পেয়েছিল, কিন্তু যদি বিরোধী দুটো ভোট একসাথে হয়, এটা তো রাজনীতির অঙ্ক, তো পাটিগণিতে 2 আর 2 4 হয় না। অনুপম হাজরাকে নিয়ে কি বলবেন? আমি আসছি অনুপমের প্রশ্নটাই আসছি, যে পাটিগণিতে যদি 2 আর 2 4 হতো, সব চমক নিয়ে আমরা আলোচনা করব, তাহলে 37% ভোট পেয়ে আজকে ভারতীয় জনতা পার্টি 303টা সিট পেত না। ভারতবর্ষে 63% মানুষ ওদের বিরুদ্ধে ভোট দিয়েছে। আর অনুপম হাজরাকে তো দেখুন, এটা বিজেপি তার দলের ক্যান্ডিডেট হিসেবে তার নাম রেখেছে।
আসলে মুশকিলটা হচ্ছে অনুপম হাজরা এখন কোন দলে সেটা না জানে বিজেপি, যেরকম বিজেপি এখন জানে না তার দলের কজন এমএলএ। ৭৭ জনকে নিয়ে বিধানসভায় এসেছিল 2021-এ, আজকে লিডার অফ অপোজিশন নিজে বুঝতে পারছে না তার দলের কটা এমএলএ তার সাথে আছে। অনুপম হাজরা আজকে কোন জায়গায় আছে সেটা সবচেয়ে ভালো অনুপম হাজরা বুঝতে পারবে। আমার একটাই জিনিস বলার এখানে, আজকে যদি সত্যজিৎ রায় বেঁচে থাকতেন, ওই সত্যজিৎ রায় ফেলুদার গল্পে আমরা জটায়ুর উপন্যাস পড়তাম না, আমার মনে হচ্ছে জটায়ু যদি নতুন উপন্যাস লিখতেন তার নাম হতো গোয়াল ঘরে গুতোগুতি। এই যে গোয়াল ঘরে গুতোগুতি আজকে বাংলার রাজনীতি সচেতন মানুষ উপভোগ করছে। বিজেপির এই ঘরোয়া কন্দল শুধু এখানে কেন, বিজেপি মুরলীধর লেনে দিলীপ ঘোষের ঘর ভেঙে দিয়েছে, রাহুল সিনহাকে ঘরে বসতে দেয়নি, সেই ঘরে তালা চাবি মেরে রেখে দিয়েছে। সামগ্রিকভাবে অন্তর্দ্বন্দ্বে দীর্ণ একটা দল, তারা এখন ফেস সেভিং এর জন্য এই ধরনের নাটক করছে কিনা তার উত্তর বিজেপি। ঐক্যের অভাব বলছেন, দলের মধ্যে ঐক্যের অভাব বলতে চাইছেন, কি বলবেন? শুভাশিস বাবুর বক্তব্য শুনবো। আমি জানি না 2019 সালে উনি বিজেপির হয়ে দাঁড়ালেন, বিজেপিতে চলে গেলেন, সম্ভবত দাঁড়াননি, তৃণমূলের ছিলেন, চলে গেলেন। এবার যে মাটিটায় উনি ব্যাক করতে কাজল শেখ এসে করছে, স্বাগত জানাচ্ছে, কিন্তু ঘটনা সেটা ওই তো শেষ কথা না। দলের মানে নিশ্চয়ই তৃণমূল দলের কেউ উঁচু তলায় বসে রয়েছে, তারা ঠিক করবে। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, বিজেপি থেকে বোলপুরে জেতাটা খুব কঠিন, কারণ হলো বিজেপির জায়গা বোলপুর এখনো তৈরি হয়নি, এবং পশ্চিমবাংলার বুকে বিজেপি 18টা পেয়ে গেছে যখন, তখন আমি জানি না এই কিছুক্ষণ আগে বামেরা ভোট ট্রান্সফার করেছে বলে অরূপ বলছিল, কিন্তু ঘটনা হলো 18টা সিট পেল লোকসভায় এবং 77টা বিধানসভায়। সেখানে আমি অবাক হলাম যে একটা পঞ্চায়েত নেই, একটা মিউনিসিপ্যালিটি নেই, বিজেপির কিচ্ছু নেই, অথচ ওরা সিট জিতছে। এই ধরনের মাটি তৈরি হয় কি করে? আমি এইটাও আমরা দেখেছি, প্রায় 3500 RSS এর স্কুল তৈরি হয়েছে, যেখানে RSS হচ্ছে। এবার বোলপুরে আমি তো বলে নিই, একটা শেষ কথা বলে নিই, যে অনুপমের জেতা যেখানেই দাঁড়াক না কেন, যাদবপুরে দাঁড়িয়েছিল সেখানে খুব কেক ওয়াক হয়নি ওর পক্ষে। এটাও আমার ধারণা, বোলপুরে যদি বিজেপির হয়ে প্রার্থী হয়, হবে কিনা জানি না, সম্ভাব্য প্রার্থীর মধ্যে ওকে দেখাচ্ছে, হলে পরে এখানেও আবার অনুপমের হার হবে, এটা আমার ধারণা। অনুপম হাজরার এই যে প্রার্থী তালিকায় থাকা, তাহলে এটা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে তার মধ্যে কিন্তু মূল প্রশ্ন সেটা হচ্ছে কিন্তু দলগত ঐক্য, মানে একটা মতবিরোধ দুটো দলে ভাগ হয়ে গিয়েছে। একাংশ কিন্তু চাইছে অনুপম হাজরা প্রার্থী হোক, তাই নয় কি আশিস দা? দেখুন, এটা মানে খুব একটু জটিল ব্যাপার আছে, তার কারণ যেভাবে নাড্ডাজি একটা চিঠি মিডিয়াতে প্রকাশ করে দিলেন যে অনুপম হাজরাকে একটা দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তারপরে দলের মধ্যে প্রশ্ন উঠল যে কাউকে কীভাবে শাস্তি দেওয়া যায়। কাউকে শাস্তি দিতে গেলে তাকে শোকজ করতে হয়, তারপরে তার উত্তর পেতে হয়, উত্তর পাওয়ার পরে একটা কমিটি বা কমিটির বিহাফে দু একজন নেতা এরকম সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে মনে হয় না কোনো শোকজ করা হয়েছিল। তাহলে কি এই পথ থেকে অপসারণ ব্যাপারটাই একটা মানে চোখে ধুলো ছেটানোর মতো ব্যাপার? এইটা কিন্তু একটু ভাবার ব্যাপার আছে, তার কারণ আমরা যারা রাজনৈতিক নানান সূত্রে খবর টবর রাখি, আমাদের একটা ধারণা আছে যে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের খুবই ঘনিষ্ঠ। এই অনুপম হাজরা তিনি কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের খুবই ঘনিষ্ঠ, সম্ভবত সবথেকে বেশি ঘনিষ্ঠ এই বর্তমান সর্বভারতীয় সভাপতি বিজেপির জেপি নাড্ডার সঙ্গে। সেই জন্যে অনুপম হাজরার বিরুদ্ধে বিজেপি যে খুব বেশি দূর যাবে সেটা আমাদের মনে হয়, কিন্তু রাজ্যের, হ্যাঁ করবেন, আমি এই কথাটা শেষ করে নিই, রাজ্যের যে দলাদলি বিজেপির মধ্যে চলছে এবং এই যে নতুন সভাপতি সুকান্ত মজুমদার হওয়ার পরের থেকেই যে একদল জোট বেঁধে সুকান্ত মজুমদারকে বিরোধিতা করছেন, আবার একদল শুভেন্দু অধিকারীর এই বিরাট উত্থানকে বিজেপির মধ্যে মেনে নিতে পারছেন না, তারই একটা প্রতিফলন কিন্তু অনুপম হাজরাকে দল থেকে প্রায় বহিষ্কার বা দল থেকে পদ থেকে সরিয়ে দেওয়া, আবার অনুপম হাজরার নাম এখানেই প্রশ্ন যে কিনা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি থেকে বা সেক্রেটারি থেকে বিতাড়িত হচ্ছে, সেই মানুষটাকে, ওই লোকটাই যে মানুষটা বার করে দিচ্ছে জেপি নাড্ডা, সেই আবার প্রস্তাব করছে যে এখানে বোলপুরে, সেই জন্য এই খেলাটা বিজেপি খুব সোজা ব্যাটে খেলছে না। এই খেলাটা ছোট্ট প্রশ্ন, কংগ্রেসের প্রতিনিধি বললেন, বামপন্থী প্রতিনিধিও বললেন, আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতে পারি যে এই যে বলছেন না যে কত শাখা খুলেছে বিজেপির, কেন উত্থান, পশ্চিমবঙ্গের বুকে
এরকম একাধিক বুথ গত 2019-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছি, চাইলে তথ্যসহ দিতে পারি, যেই বুথে বাম প্রার্থীর এজেন্ট ছিল, সে তার পরিবারের মিলিত 4টে ভোট, সেই বুথে বাম প্রার্থী ভোট পেয়েছে 1টি বা কোনো কোনো বুথে 0টি ভোট পেয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় সিপিএম এর তার পার্টির যত ফ্রন্টাল অর্গানাইজেশন ছিল, মানে সিপিএম, এসএফআই, ডিওয়াইএফআই, C2, কৃষক সমিতি, ততগুলো ভোট পর্যন্ত পায়নি। এরপরেও কি বলতে হয় যে ভোটটা কিভাবে ট্রান্সফার হয়েছে? আমার মনে হয় সুভাষিস দা, বামেদের সাথে জোট ছিল, আগে আত্মসমীক্ষা করুন, আপনার কার সাথে জোট থাকবে আপনি নিজেও জানেন না। আমি জোটের কথা তো ভাবছি না, এটা নিয়ে আলোচনা, জোটের আলোচনা হচ্ছে। আপনি যখন প্রশ্ন তুলছেন জোটের আলোচনা হচ্ছে না, এইটা তো সত্য। 3,500 RSS এর এখানে স্কুল হয়েছে কেরালায়, তোমাদের ক্ষমতা থাকাকালীন আরএসএস এর সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? কেরালায় একল বিদ্যালয় সারা ভারতবর্ষে 2014 পরে এই গ্রোথ। আচ্ছা, এই আলোচনায় ফিরবো, এই আলোচনা নিয়ে অবশ্যই ফিরছে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমরা বিরতিতে যাওয়ার আগে দুজন প্রার্থী নিয়ে আলোচনা করেছি। বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকায় যাদের নাম উঠে এসেছে, একজন স্টার প্রার্থী মিঠুন চক্রবর্তী এবং বিতর্কিত প্রার্থী অনুপম হাজরা। আর এবার আসবো একেবারে সেরা চমক নিয়ে। বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকায় তমলুক লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে। কে এই দিব্যেন্দু? তিনি শিশির অধিকারীর ছেলে ও শুভেন্দু অধিকারীর ভাই। কাঁথি কেন্দ্রে শুভেন্দুর আর এক ভাই সৌমেন্দু অধিকারী, তার নামও প্রস্তাব করা হয়েছে প্রার্থী হিসেবে। দেখুন, শিশির এবং দিব্যেন্দু খাতায় কলমে তৃণমূল সাংসদ হলেও তাঁদের সঙ্গে এখন বিজেপির সখ্য অনেক বেশি। 2021 সালে বিধানসভা ভোটের আগে দুজনকে কাঁথিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও দেখা গিয়েছিল। তারপর থেকেই তাঁদের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ে। বাবা এবং ছেলের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার তৃণমূল পরিষদীয় দল স্পিকার ওম বিড়লাকে চিঠিও দিয়েছে। বিষয়টি স্পিকারের বিবেচনাধীন। প্রশ্ন উঠেছে, তমলুকে বর্ষিয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী পরিবর্তে দিব্যেন্দুর নাম কেন প্রস্তাবিত তালিকায় রাখা হয়েছে? তবে কি শিশির এবার আর টিকিট পাচ্ছেন না? শুভেন্দু, দিব্যেন্দু, সৌমেন্দুর নামে সার্টিফিকেট দিলেও শিশির বাবুর নাম কি বিজেপি দলে জুড়তে চাইছে না? এটাও ঠিক যে বয়স একটা ফ্যাক্টর। আবার দলের অন্তরে এমন চর্চাও রয়েছে, শুভেন্দুকে খুশি রাখতেই তার ছোট ভাইয়ের কথা কাঁথিতে বিজেপি প্রার্থী হিসেবে বিবেচনা করেছে। তবে প্রশ্ন উঠতে পারে, যে শুভেন্দু তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে তার পুরনো দলের বিরুদ্ধে পরিবারতন্ত্রের কথা বলেন, যিনি সব সময় তৃণমূল দলটাকে পিসি ভাইপোর দল বলে কটাক্ষ করেন, সেই তিনি কি করে ভাইয়ের নামে শিলমোহর দেবেন? শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর থেকেই তৃণমূলের তাবড় নেতারা তাঁর বিরুদ্ধে পরিবারতন্ত্র নিয়ে সরব। তৃণমূল কাঁথির এই অধিকারী পরিবারকে সব দিয়েছে বলে বরাবর দাবি করা হয়। এমনকি খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এখন প্রায়ই আক্ষেপ করেন এটা আমারই ভুল। তিনি অবশ্য কখনো শুভেন্দুর নাম মুখে আনেন না। তাকে মমতা বরাবর কটাক্ষ করেন গদ্দার বলে। এই অবস্থায় বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকায় দিব্যেন্দুর নাম থাকায় অধিকারী সাম্রাজ্যের পরিবারতন্ত্রের দিকেই ফের আঙুল উঠবে কিনা, সেই প্রশ্নও ঘোরাফেরা করছে রাজনীতির আনাচে কানাচে। আবার কাঁথিতে বিকল্প হিসেবে শুভেন্দুর আরও এক ভাই সৌমেন্দুর নামও প্রস্তাবিত তালিকায় রয়েছে। অধিকারী ভাতৃদ্বয়ের মধ্যে যে নামই চূড়ান্ত হোক না কেন, পরিবারতন্ত্রের খোঁচা যে শুভেন্দুকে খেতেই হবে তা নিয়ে রাজনৈতিক মহলের খুব একটা দ্বিমত নেই। কলকাতা টিভি। এবারই তো সব থেকে বড় চমক, পরিবারতন্ত্র। বিজেপিকে তাহলে আবার পরিবারতন্ত্রের দিকে হাঁটছে? অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম যে পরিবর্তনের পথে বিজেপি। কি বলবেন সকলে? আমি চলে আসবো গৌতম বাবুর কাছে। আচ্ছা সুভাষিস বাবু, কি বলছেন বলুন। বিজেপি কংগ্রেস সম্পর্কে এটা বিষয় বলতো যে কংগ্রেস পরিবারতন্ত্রে বিশ্বাসী একটা দল, হ্যাঁ, পরিবার রাজ চলছে। কিন্তু আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে বিজেপিও একই রাস্তায় হাঁটছে। এইসব কথা বলছে, বাজার গরম করা কথাবার্তা, কিন্তু ওদের দলের মধ্যে বহু মানুষ আছে যাদের বাবা বিজেপির নেতা, তাদের সন্তানরা বিজেপির MLA MP। যেমন ধরে নিন পঙ্কজা মুন্ডে বা পঙ্কজ, রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিং, তারপরে কল্যাণ সিংয়ের ছেলে, তারপরে গোপীনাথ মুন্ডের মেয়ে, তারপরে অনুরাগ ঠাকুর, তারপরে প্রহ্লাদ যোশী। এই টোটাল যদি দেখেন, তারপরে জয় শাহ, যত দেব রাজনীতিতে নেই কিন্তু সে যে ক্ষমতায় আছে, হ্যাঁ, সে তো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে বলে, অমিত শাহর ছেলে বলে। তো ঘটনা হলো এরকম প্রচুর আছে, প্রচুর আছে। বারবার সমালোচনা হয়েছে শুভেন্দু অধিকারী, পিসি ভাইপো উল্লেখ করেই তো সমালোচনা করতেন। এরা কি সত্যি সত্যি সমালোচনা করার মতো ইসের আগে ধৃষ্টতা রাখে? কারণ তার দলে অধিকারী ব্রাদার্সের নাম প্রার্থী তালিকায়। হ্যাঁ, শুধু তাই এখানে অধিকারী ব্রাদার্স নয়, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির নেতার ছেলে মেয়েরা প্রত্যেকে MLA MP নয় মন্ত্রী।
কেউ স্টেটে মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, কেউ কেন্দ্রের মন্ত্রী। সুতরাং তারা এই কথা বললে পরে মানুষ এখন আর নেয় না। প্রথম দিকে ভেবেছিল সত্যি সত্যি পরিবারতন্ত্র একটা ব্যাপার ঢোকাতে পেরেছিল, তারপরে বুঝে গেছে যে কংগ্রেস, নরসিমহা রাও, সীতারাম কেশরী, তারপরে মনমোহন সিং, লাল বাহাদুর শাস্ত্রী, এদেরকে সামনে এনে পরিবারতন্ত্রটাকে ভেঙেছে। পরিবারতন্ত্র নেই, সুতরাং এরপরে এদের ন্যারেটিভ বদলে এখন নিজেরা পরিবারতন্ত্রের দিকে হাঁটছে। এটা হলো মূল কথা। কারণ আজকে আমাদের খার্গে হলো প্রেসিডেন্ট, হ্যাঁ, সেই ভোতা হয়ে গেছে এদের অস্ত্রটা, পরিবারতন্ত্রের অস্ত্র। এখন আবার পরিবারতন্ত্রের ন্যারেটিভ আলাদা তৈরি হচ্ছে। অরূপবাবু, বিজেপি থেকে আসার পর তৃণমূল দলটাকে এক প্রকার শুভেন্দু অধিকারী বলতেন পিসি ভাইপোর দল, আর তারপর আজকে যে প্রার্থী তালিকা আমাদের সামনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি দুই ভাইয়ের নাম রয়েছে। শুভেন্দু অধিকারী তো রয়েছেন, সঙ্গে সৌমেন্দু অধিকারী এবং তার সঙ্গে দিব্যেন্দু অধিকারী। তার উপর আমার আরো একটা প্রশ্ন উঠছে, এই যে দিব্যেন্দু অধিকারী দলে আসেননি, তার আগেই তার নাম দিয়ে দেওয়া হলো, প্রার্থী তালিকায় প্রস্তাবিত করা হলো। না, আমার মুশকিল হচ্ছে কলকাতা শহরে দেখবেন এখন সার্কাসে তো জন্তু জানোয়ারের খেলা বন্ধ হয়ে গেছে, হাতি ঘোড়া বাচ্চারা যেটা পছন্দ করতো, এখন মানুষ যায় ওই জোকারের খেলা দেখে আনন্দ পেতে। তো বঙ্গ রাজনীতিতে যে এত উত্তম জোকার এসছে, শুভেন্দু অধিকারীকে না দেখলে বোঝা যেত না। এই যে ভাইপো ভাইপো বলছে, সারা ভারতবর্ষের সবচেয়ে প্রভাবশালী ভাইপো যদি কেউ থেকে থাকে তিনি একজনই। 2014 সালের আগে তার কোম্পানির ইনকাম ট্যাক্সে দেখানো রিটার্ন ছিল 50,000 টাকা টার্নওভার। 2014 সালে যখন তার কাকা দেশের প্রধানমন্ত্রী হলেন, সেই কাকার ভাইপো অর্থাৎ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ, তার কোম্পানির রিটার্ন এক ধাক্কায় 16,000 গুণ বেড়ে গেল এক ফিনান্সিয়াল ইয়ারে। এখানে কংগ্রেসের প্রতিনিধি সত্যি সত্যি ঠিকই বলছিলেন, অনেকগুলো উদাহরণ, তার বাইরেও অজস্র উদাহরণ, প্রেম কুমার ধুমল, অনুরাগ ঠাকুর, বেদ প্রকাশ গোয়েল, পীযূষ গোয়েল, রাজনাথ সিং এর কথা বলেছেন, নারায়ণ রানে, নীরজ রানে, আমি সেটাই বলছি, গঙ্গাধর ফডনবিস, দেবেন্দ্র ফডনবিস, কৈলাস বিজয়বর্গীয়, আকাশ বিজয়, লিস্ট শেষ হবে না। শুধু তাই না, এটা বিজেপির ট্রেডিশন, শুধু তাই না, এমনকি কংগ্রেসে ধরুন জিতেন্দ্র প্রসাদ, তার ছেলে জিতিন প্রসাদ আজকে বিজেপি, মাধব রাও তার ছেলে জ্যোতিরাদিত্য আজকে বিজেপি, এমনকি তৃণমূলের মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তার পরিবারের আজকে শান্তনু ঠাকুর সে কেন্দ্রের মন্ত্রী। অর্থাৎ বিজেপি দলটাই তো পুষ্ট হয়েছে এই পরিবারতন্ত্র নিয়ে। আসলে মুশকিল হচ্ছে ওই চোরের মায়ের বড় গলা, নিজে চুরি করে, দেখবেন বাসে পকেটমার, নিজে চুরি করে যাতে ধরা না পড়ে, ওই জন্য অন্যকে পকেটমার বলে। এখানে বিজেপি রয়েছে সেই অবস্থা। সারা জীবন কংগ্রেসকে পরিবারতন্ত্র নিয়ে গালি দিয়েছে, নিজেরা সবচেয়ে বেশি পরিবারতন্ত্রকে প্রশ্রয় দিয়েছে। যে শুভেন্দু অধিকারী এখানে ভাইপো 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 বলে দিন রাত গলা শিরা ফাটিয়েছে, সে এখন তার নিজের ভাই ভাতিজাকে নিয়ে তার নতুন পরিবার, বা সবচেয়ে বড় কথা এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে যে তৃণমূলের সিম্বলে জেতা সাংসদ, তার নাম বিজেপির প্রার্থী তালিকা, আজকের দিনে দাঁড়িয়েও সে তৃণমূলের সিম্বলে জেতা সাংসদ, অথচ লোকসভার বুকে স্পিকার তাকে শোকজ করতে পারেনি, তার সাংসদ পদ খারিজ করতে পারেনি, অথচ বিজেপি প্রার্থী তালিকায়, সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম। এর থেকে মকারি অফ ডেমোক্রেসি আর কিছু হয় না। আসলে বিজেপি চায় দেশের মানুষের মূল নজরটা যাতে অন্ন, বস্ত্র, বাসস্থান, বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থান বলে দেশের বুকে সর্বোচ্চ বেকারত্ব, অর্থনীতির হাল সবচেয়ে খারাপ, রান্নার গ্যাসের দাম রোজ বেড়ে দেশের মানুষের নাজেহাল অবস্থা, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে মানুষ সর্বশান্ত, কেরোসিনের দাম গরিব সর্বশান্ত হয়ে গেছে। এই দিকে যাতে মানুষের সেই জন্য বিভিন্ন রকমের নাটকের আমদানি, এগুলো এই নাটকে চিরে ভিজবে না। দেশের মানুষ হাতে কাজ চায়, বেকার তার পেটে ভাত চায়। অধিকারী ব্রাদার্সের প্রার্থী তালিকায় নাম, এটা তো একটা সবথেকে বড় আলোচ্য বিষয় হওয়ার কথা। গৌতম বাবু, আপনার প্রতিক্রিয়া নেব। ঘটনাটা তৃণমূলের যিনি এসছেন রিপ্রেজেন্টেটিভ এখানে বলার জন্যে, তিনি এর আগে শেয়ারিং অফ ভোটস বলছিলেন, যে বামেদের ভোট ট্রান্সফার হয়েছে বিজেপির থলিতে। আমি বলছি যে আলোচনা যেদিকে যাচ্ছে, মানুষ তো বুঝতে পারছেন যে সম্ভাব্য প্রার্থী তালিকায় ওই অধিকারী ব্রাদার্স বলে যাদেরকে নাম রাখা হয়েছে, তারা কোন দল করতেন, কোন দল করেন, আর কোন দলের প্রার্থী তালিকায় আছেন। তো এদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি স্টেপ নিয়েছে সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে। অবশ্যই অরূপবাবু না, আমি শেষ করিনি, অরূপবাবু তো বলবেনি তৃণমূল কংগ্রেস কি স্টেপ দিয়েছে, তৃণমূল কংগ্রেস বলতে পারবে। কিন্তু ঘটনা হচ্ছে দুটো জায়গায় খুব পরিষ্কার। দেশটাকে বেচে দিচ্ছে যে দল, সরকার চালাচ্ছে কেন্দ্রে যে দলের কালো টাকা নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই, মেহুল চস্কি থেকে নীরব মোদীর মতো লোকেরা পালিয়ে যায়,
আর গরিব মানুষের পক্ষে কোনো নীতি তৈরি হয় না। কোনো ধরনের বেকার ছেলেদের চাকরি পাওয়ার কোনো অধিকারই নেই। সাংবিধানিক স্বীকৃতি থাকলে কি হবে, কোনো ইন্ডাস্ট্রি নেই। এবং আসলে টলারেন্সটাও হারিয়ে ফেলেছে। দেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে এই দলের সহিষ্ণুতাও নেই। এইরকম একটা দল, যারা একটা ফ্যাসিস্ট দল ভারতবর্ষের সরকার, গৌতমবাবু এই আলোচনা তাদের বিরুদ্ধে জনমত অবশ্যই এখানে আমার মনে হয় সাধারণ মানুষ এই জনমত প্রকাশ করবেন। এক, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা দেখছেন এইটা, এই যে আবারও আমি রিপিট করছি যে ট্রান্সফার অফ ভোটের কথা যে আলোচনা হচ্ছিল না, মানুষ বুঝছে যে এই যে দুটো দল, এই দুটো দলের কিভাবে ওই অ্যাডমিক্সিং একটা সিস্টেম আর অ্যাডমিক্সিং একটা কালচার, অ্যাডমিক্সিং একটা প্রসেস, সেটা বিরতির পর ফিরছে। বিরতির পর সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আলোচনা নিয়ে। বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকায় পরিবারতন্ত্রের ছায়া, তাই নিয়ে আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগে। অরূপবাবু, আপনার কাছে আসবো। আমি আবারও বলছি, দেখুন এই পরিবারতন্ত্রের বিষয়টা, এটা তো প্রত্যেকেই একটা জায়গায় আজকে বুঝতে পারছে যে বিজেপির যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে যে জেহাদ ছিল কোট অ্যান্ড কোট, সেটা যে পুরোটাই ধাপ্পাবাজি। আজকে পরিবারতন্ত্রের যদি পার্সেন্টেজ দেখেন, সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে যে দলটা থাকবে তার নাম ভারতীয় জনতা পার্টি। মুশকিলটা অন্যখানে। মুশকিলটা হচ্ছে বিজেপি কখনোই চাইবে না এই লোকসভা নির্বাচনে দেশের মানুষ অর্থনৈতিক এজেন্ডায়, কর্মসংস্থানের এজেন্ডায় ভোটে লড়ুক। কারণ বিজেপির সবচেয়ে কঠিনতম জায়গা হচ্ছে দেশের অর্থনীতি, কঠিনতম জায়গা হচ্ছে দেশের বেকারত্বের সমস্যা। সিএমআই এর রিপোর্ট বলছে সারা ভারতবর্ষে বিগত 45 বছরে এত বেকার, এবং তার মধ্যে হাইয়েস্ট বেকার দেখা গেছে গত 2023-এর অক্টোবর মাসে, যা রেকর্ড সৃষ্টি করেছে ভারতবর্ষের স্বাধীনতার পরের ইতিহাসে। তাই বিজেপি এই লাইনে যাবে না। বিজেপির কাছে সফট লাইন কি গতবার ছিল পুলওয়ামা, এই কথা আমরা বলিনি। কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মালিক বলেছেন কিভাবে পুলওয়ামার সময় তিনি চপার চেয়েছিলেন সেনাদের বাঁচানোর জন্য, তাকে দেওয়া হয়নি, উল্টে সেনাদের বাধ্য করা হয়েছিল ওই পথে যেতে যাতে তাদের মৃত্যু হয়, এবং পরবর্তীকালে মোদিজিকে আমরা দেখেছি সেই মৃত্যুকে এনক্যাশ করে ভোট চাইতে। বিজেপির কাছে এখন অস্ত্র তাই রাম মন্দির। সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমেও দেখেছি, খবরের কাগজেও পড়েছি, রাম মন্দির শেষ হতে এখনও যা কাজ বাকি আছে অন্তত 7 থেকে 8 মাস বাকি আছে। তাহলে কেন ঠিক ভোটের আগে জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধন করতে হবে? রাম মন্দির উদ্বোধন করতে হবে এই কারণেই, দেখুন আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, ভগবান রাম আমাদের হৃদয়ে থাকেন, আমাদের আরাধ্য দেবতা। বিজেপি রামকে পলিটিক্যাল পার্টির কেডার হিসেবে ইউজ করে, কারণ ওকে জানুয়ারিতে যদি রাম মন্দির উদ্বোধন না হয় তাহলে সারা দেশে রাম মন্দিরের ধুনো তুলে, হিন্দুত্ববাদের জিগির তুলে ভোটে জেতা যাবে না। তার জন্য বিজেপির কাছে রাম মন্দির অস্ত্র হয়, তার জন্য হিন্দু মুসলমান অস্ত্র হয়, তার জন্য ভারত পাকিস্তান অস্ত্র হয়। বিজেপির মূল ট্র্যাডিশনাল অস্ত্র হচ্ছে মেরুকরণ। সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারতন্ত্র, এতদিন যেটা বিজেপি কংগ্রেসের দিকে আঙুল তুলতো, আজকে পরিবারতন্ত্রের আঙুল সর্বভারতীয় বিজেপির সাথে সাথে এ রাজ্যের বুকেও আসছে। আজকে যে অধিকারী ব্রাদার্স, অ্যাকচুয়ালি তো পূর্ব মেদিনীপুরটা অধিকারী ব্রাদার্সের জায়গা ছিল, কিন্তু দিব্যেন্দু অধিকারী তিনি তো এখনো দলে নেই, দলে আসেননি, সেক্ষেত্রে তাকে ভাবা হচ্ছে। শুভেন্দু যে এত নীতির কথা বলে, বড় বড় ডায়লগ দেয়, ও নাকি নিজে দল ছেড়ে গিয়ে তারপর বিজেপিতে গেছিল, তো আপনি আছো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের ভাইকে শেখাতে পারলো না যে দল ত্যাগটা করে 5 বছর ধরে ক্ষমতার মধু খেলো, 5 বছর ধরে লোকসভায় সাংসদ পদ থেকে কেন ইস্তফা দেয়নি? কেন একের পর এক তৃণমূল কংগ্রেস যখন প্রতিবাদ জানিয়েছে সেটা নিয়ে শুনানি হয়নি কেন? তার বিরুদ্ধে অ্যাকশন হয়নি কেন? ও তো এত নাকি সম্পূর্ণ দল, নীতিবাগীশ একটা নেতা, নিজে অন্যকে শিক্ষা দেয়, সব বিষয়ে জ্ঞানের বড় বড় বুলিয়া পরিবারতন্ত্র নিয়ে সবথেকে বেশি সমালোচনা তো উনিই করেছেন তৃণমূল থেকে বেরিয়ে। আমি তো সেটাই বলছি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজের ঘর থেকে শিক্ষা দাও। নিজের ঘরে পরিবারতন্ত্রের বড় বড় অশ্বডিম্ব প্রসব করে রেখে বাংলার মানুষকে পরিবারতন্ত্রের বড় বড় পিসি ভাইপোর গল্প দিচ্ছ, আর নিজে ওই অমিত শাহ তার গিয়ে হাঁটু ছুঁয়ে গিয়ে প্রণাম করছো, যার ভাইপোকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের সর্বসর্বা বানিয়েছে। আরো একটা প্রশ্ন উঠছে, আশিস দা আপনার কাছে আসবো। সৌমেন্দু অধিকারী, কাঁথি কেন্দ্র থেকে তাকে ভাবা হয়েছে, শিশির অধিকারীকে ভাবা হলো না কেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। কি কি ফ্যাক্টর কাজ করছে এক্ষেত্রে? বয়সটা একটা ফ্যাক্টর তো বোঝাই যাচ্ছে, কি বলবেন? না দেখুন, এই যে একটা কথা অনেক সময় উঠছে বা পরেও উঠবে যে দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করলো না কেন? তারা তো মানে এই দুজন ব্যক্তি যারা সাংসদ, তারা তো নিজেদের মতো করে তারা খেলছে, একটু যাচ্ছে একটু যাচ্ছে না, একটু যাচ্ছে, কিন্তু তৃণমূল কেন বহিষ্কার করলো না? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে অত সহজে বহিষ্কার করা যায় না। মানে পাথুরে প্রমাণ বিজেপিতে যাওয়ার,
সেরকমভাবে কখনো যায়নি। শিশিরবাবু তবুও একটু গিয়েছিলেন, দিব্যেন্দু আরও একটু কৌশলীভাবে সময়গুলো কাটিয়েছেন। সুতরাং বহিষ্কার করার মতো, এটা তো সিপিএম নয় যে সোমনাথ চ্যাটার্জিকে বহিষ্কার করে দিল, এরকম তো নয়। ফলে ঠিক সেই রকম পাথুরে প্রমাণ পাওয়া মুশকিল আছে। এইবারে হচ্ছে শিশিরবাবু অনেক প্রবীণ নেতা। শিশিরবাবু মানে অনেক ছোট বয়স থেকে রাজনীতি করেছে, তাদের পরিবারের একটা রাজনীতির ঐতিহ্যও আছে, এবং শিশিরবাবু যথেষ্ট জনপ্রিয় ওই এলাকায় ছিলেন। এখন ঠিক আজকের দিনে কী অবস্থায় আছেন বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে এই তালিকা দেখে যে শিশিরবাবু পরবর্তী প্রজন্মকে ক্ষমতা হস্তান্তর করছেন। অর্থাৎ তমলুকে তার এক ছেলে দিব্যেন্দু এর আগেই সাংসদ ছিলেন, কাঁথিটাই তার কাছে ছিল, আর বিধানসভায় মন্ত্রী করে পাঠিয়েছিলেন শুভেন্দুকে। তারপরে তো শুভেন্দু বেরিয়ে এসে বিজেপিতে জয়েন করেছে। শুভেন্দু তার আগে সাংসদও ছিলেন। এখন কাঁথিতে শিশিরবাবু মনে করছেন যে তিনি বেঁচে থাকা অবস্থায় এবং সমর্থ থাকা অবস্থায় তার এক ছেলের হাতে কাঁথির দায়িত্ব দিয়ে দিতে চান। এইটা হচ্ছে মানে এই তালিকাটা যদি মেলে তাহলে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এখন প্রশ্ন হচ্ছে বিজেপি কেন মানছে? একটা প্রার্থী তৈরি করার ব্যাপারে সাধারণত দুটো দিকে পার্টিগুলো নজর দেয়। একটা হচ্ছে উইনেবিলিটি, সে জিততে পারে কিনা, সে যথেষ্ট জনপ্রিয় কিনা, মানুষ তাকে কীভাবে নেবে। আরেকটা হচ্ছে আদর্শের প্রতি বা দলের প্রতি তার বিশ্বস্ততা। উইনেবিলিটি কি আছে না আছে সেটা সমীক্ষা টমীক্ষা করে বোঝা যাবে, সেটা এখনই বলা যায় না। কিন্তু দিব্যেন্দু বা সৌমেন্দু দলের প্রতি বিশ্বস্ততা কি? তারা তো এখনো জয়েনই করেননি। তার মানে বিজেপি, রাজ্য বিজেপি এমন একটা আতান্তরে পড়েছে যে এমন লোককে প্রার্থী করার কথা ভাবতে হচ্ছে যারা এখনো জয়েন করেননি। ওই ভোটার অ্যাকাউন্ট কবে হবে পার্লামেন্টের 1 ফেব্রুয়ারি বা কিছু, ওই অবধি ওয়েট করবে, তারপরে পার্লামেন্ট এই পর্বের মতো এই 5 বছরের মতো মোটামুটি শেষ হয়ে যাবে, তারপরে তারা গা দেখাবেন। এই রকম লোককে প্রার্থী করার কথা বিজেপি ভাবছে। এর থেকে কিন্তু এই রাজ্যে বিজেপির অন্দরের অবস্থাটা খানিকটা আন্দাজ করা যায়। শুভেন্দু অধিকারীকে কোনোভাবে কি খুশি করবার জন্য এরকম একটা ডিসিশন বা কিছু এরকম মনে হয়? দেখুন, শুভেন্দু অধিকারীকে যথেষ্ট খুশি করা হয়েছে। শুভেন্দু অধিকারীকে অমিত শাহ বেশ জায়গা দেন। যে কোনো সময় রাজ্যে এলে অমিত শাহ একবার দুবার শুভেন্দু অধিকারীর নাম বলেন, এবং পরে তো জানা গেছে 4-5 বছর আগের থেকেই অমিত শাহর ঘরে তার যাতায়াত। মানে উনি নিজেই সেটা বলেছেন, নিজেই বলেছেন যে আর ছোট্ট ঘরে গিয়ে আমি দেবতার সঙ্গে দেখা করেছিলাম। সুতরাং যথেষ্ট জায়গা পেয়েছেন। তিনি বিজেপিতে জয়েন করে 3 মাস আগে, তারপরে বিরোধী দলনেতা হয়ে গেলেন। এর থেকে বেশি আর কি হতে পারে? সেটা যথেষ্ট তিনি পেয়েছেন। বিজেপির পুরনো লোক ছিল এমএলএ, কিন্তু তাদের না করে শুভেন্দু অধিকারীকে করেছে। এখন যেটা করা হচ্ছে সেটা মনে হচ্ছে যে বিজেপির রাজ্য দলের অন্দরে দুটো লবির লড়াইয়ের ফলে এই তালিকা, মানে তার একটা ছাপ এই তালিকায় পড়েছে। অর্থাৎ মানে হয়তো এমন হতে পারে যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের পছন্দের অন্য কোনো লোক এখানে না পাওয়ার জন্য ভাইদের নাম, মানে তমলুকটা তো রাখতে হবে, সিটিং এমপি যদি বিজেপিতে যায় তার নামটা স্বাভাবিকভাবে আসে। তার মানে লবি ফ্যাক্টরটা কাজ করছে। অনুপম হাজরার ক্ষেত্রেও দেখলাম, এক্ষেত্রেও কিন্তু সেই সম্ভাবনাটা সরিয়ে দেওয়া যায় না। অবশ্যই আলোচনা নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আলোচনা নিয়ে। বিজেপির প্রস্তাবিত যে প্রার্থী তালিকা, তাতে যে সমস্ত চমক লক্ষণীয়, সেই সমস্ত চমক নিয়ে আমরা আলোচনা করছি। আমরা স্টার প্রার্থী মিঠুন চক্রবর্তীকে নিয়ে আলোচনা করেছি, পাশাপাশি আমরা বিতর্কিত যে প্রার্থী অনুপম হাজরা তার বিষয়ে আলোচনা করেছি, পাশাপাশি এই মুহূর্তে সবথেকে বড় চমক অধিকারী ব্রাদার্সের উপস্থিতি প্রার্থী তালিকায়, সেরা চমক সেই নিয়েও আলোচনা করছি। এর আগে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় যেমনটা বলছিলেন, যে আশিসদার বক্তব্য ছিল যে দুটো দল, অর্থাৎ দলের মধ্যে দুটো লবির কাজ করছে, অর্থাৎ একাংশ একরকম ভাবছে এবং আর একাংশ আরেক রকম ভাবছে। অনুপম হাজরার ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে দলের একাংশ ভাবছে তাকে প্রার্থী করার বিষয়, এবং এক্ষেত্রেও একই বিষয় হয়েছে পরিবারতন্ত্রের ক্ষেত্রেও, যখন দল হাঁটছে সমর্থন করছে একাংশ। আমি সকলের প্রতিক্রিয়ায় নেব। অরূপবাবু কি বলবেন এই পরিবারতন্ত্র নিয়ে, এবং ওভারঅল এই যে প্রার্থী তালিকায় যে চমকগুলো উঠে আসছে, সব থেকে সেটা তো এই পরিবারতন্ত্রই, যেটার সব থেকে বিরোধিতা করেছে বিজেপি এতদিন ধরে।
না, বিজেপি দেখুন, বিজেপি যেই কথাগুলো বলে, বিজেপি তার নিজের কথাতে কোনোদিনই কনসিস্টেন্ট থাকে না। বিজেপি এর আগে সারা ভারতের মানুষকে চমকেছিল এনআরসি সিএএ করবে বলে। আমরা প্রথম দিন থেকে তার বিরোধিতা করেছিলাম। বিজেপি আজ অব্দি সিএএ পাস করানোর পরেও বিজেপি রুল ফ্রেম করতে পারেনি, অথচ এ রাজ্যে এসে বলছে সিএএ হবে, আসামে গিয়ে বলছে সিএএ হবে না। বিজেপি যা যা কথা বলেছে প্রত্যেকটা কথা নিজেরা স্ববিরোধিতা করেছে। পরিবারতন্ত্র নিয়ে বিজেপি বলেছে, সবচেয়ে বেশি পরিবারতন্ত্রকে প্রমোট বিজেপি করেছে। বিজেপি আজকে আপনি আরেকটা ইয়েতে দেখছিলাম, সাংবাদিক সম্মেলনে দেখছিলাম, শুভেন্দু অধিকারী বলেছে গ্যাসের দাম নাকি বিজেপি ক্ষমতায় আসলে 450 টাকা করবে। আরে বিজেপি তো সারা ভারতবর্ষে ক্ষমতায় আছে, তাহলে কেন সারা ভারতবর্ষের মানুষকে গ্যাসের দাম 1000 টাকা করে কিনতে হচ্ছে? এবং তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে চাইলেই তারা 450 টাকা করে রান্নার গ্যাস দিতে পারে, অর্থাৎ দেশের মানুষের পকেট কেটে তারা এই কাজ করছে। অথচ যখন মনমোহন সিং সরকারে ছিলেন, আমি মনমোহন সিং এর দল করি না, কিন্তু দেখেছিলাম স্মৃতি ইরানিকে রান্নার গ্যাসের কার্টুন বানিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করতে, পেঁয়াজের মালা পরে গলায় বিক্ষোভ করতে দেখেছিলাম। আজকে তাদের মুখ থেকে এই ধরনের যতগুলো কথা বিজেপি বলেছে সব কটা ধাপ্পাবাজি, 15 লাখ টাকা জুমলা, 2 কোটি বেকারের কর্মসংস্থান, সমস্ত কিছু যে কটা প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে সব কটা প্রতিশ্রুতি কার্যত বিজেপি গরিবের কথা বলে গরিবের পকেট কেটে বড় লোকের পকেট স্ফীত। সুভাষিস বাবু কি বলবেন? না, প্রথম কথা হলো যে অরূপ যেটা বলছে, আমি সে কথাটাই বললাম কিছুক্ষণ আগে, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, আমি পরিবারবাদের একটা লেটেস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। সেটা হলো যখন মধ্যপ্রদেশের নির্বাচন হচ্ছে, নরেন সিং তোমারের ছেলে 700 কোটি টাকা কার কাছ থেকে ঘুষ চেয়েছে, হ্যাঁ, সেটা ভিডিওটা ভাইরাল হয়েছে। আর দেখছে না, রাজস্থানে বলেছিল 450 টাকায় গ্যাস দেবে, এখন বলছে রাজ্যসভায় বলে দিয়েছে কোনো গ্যাস ফ্যাস হবে না। তার মানে এই বিজেপি এই জুমলাবাজি, এই 15 লক্ষের জুমলাবাজি, 2 কোটির জুমলাবাজি, ওইটা পাবলিককে গ্যাস খাইছে, হ্যাঁ ওই পাবলিককে গ্যাস খাইছে, গ্যাসের দাম 450 টাকা হবে। আসলে বিজেপি নিজে জানে না কিভাবে চলবে। আসলে বিজেপির যে পথে চলেছে বুঝে গেছে, জনগণ মুখ ফিরিয়েছে। এবার ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে যত রকমভাবে ইডি সিবিআইকে ব্যবহার করে, আইটিকে ব্যবহার করে বিরোধীদের যাতে একত্রিত না হতে হয়, সিমেন্টেড না হয়, বিরোধীরা একসাথে না হতে পারে, তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালাচ্ছে। ফলে বুঝেছে ভারতবর্ষের মাটিতে এইবার জেতাটা অত্যন্ত কঠিন হবে। এবং ভারতবর্ষের মানুষ এই যে জুমলাবাজ এক প্রধানমন্ত্রী, মিথ্যাবাদী, স্ববিরোধী এক প্রধানমন্ত্রী এবং দুর্নীতিবাজ, তাকে চিনে ফেলেছে। সুতরাং এখন প্রয়োজন হলো ভারতবর্ষের মানুষের কনফিডেন্স ইন্ডিয়া জোটের মাধ্যমে তৈরি করে এই বিজেপিকে পরাস্ত করা। গৌতম বাবু, এই যে তালিকাটা, এটা দেখে কোথাও মনে হচ্ছে যে দলের মধ্যে একটা মতানৈক্য রয়েছে, মতের অমিল রয়েছে, মতবিরোধ রয়েছে? গোষ্ঠীদ্বন্দ্বে তো বিজেপি জর্জরিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, পরিষ্কার বোঝা যায়। আর আমাদের রাজ্যে যে দল তৃণমূল, তারাও আজকে সকাল থেকে একটু যদি চ্যানেলগুলো ঘোরান, দেখবেন ইদানিংকালে গত 2-3 মাস ধরে যদি দেখেন, তাহলে দেখতে পারবেন গোষ্ঠীদ্বন্দ্বে সে দলও জর্জরিত। কিন্তু এটা ঠিকই, এটা আমি একমত, এখানে বসে বলতে চাইছি যে বিজেপির বিরুদ্ধে যে আইএনডিএ জোটটা হয়েছে, সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে যে বিজেপির বিরুদ্ধে একটা লড়াই তারা দিতে চায়। এবং এই লড়াই দেওয়ার প্রশ্নে কংগ্রেসকে অনেক বেশি নমনীয় হতে হবে, কংগ্রেসকে অনেক বেশি সহনশীল হতে হবে, কারণ কংগ্রেসের উপর দায়িত্ব অনেক বেশি। এবং আমার এটা দৃঢ় বিশ্বাস যে কংগ্রেস যদি তার নমনীয়তা এবং সহনশীলতার মাধ্যমে এই জোটকে নার্স করে, তাহলে এই জোট আগামী দিনে নিশ্চিত ভারতবর্ষে নতুন এক বিকল্পের সন্ধান দেবে বলে আমি মনে করি। নমনীয়তা মানে কি নিউক ডিলে তুলে নেবে, যেটা ভারতবর্ষের মানুষ জানেই না নিউক ডিলটা কি। সে যখন মোটামুটি দাম নিয়ে কথা বলা যেত, সেই সময় সেটা না বলে নিউক ডিলের জন্য সমর্থন তুলে নেয়, সেটা কি উচিত? এবং সেটা কি সহনশীলতার একটা নিদর্শন ছিল সেদিন? নমনীয়তা যা হওয়ার 2004 সমঝোতার প্রশ্নে, বিভিন্ন ধরনের সহিষ্ণুতার প্রশ্নে কংগ্রেস গোটা ভারতবর্ষে এই জোটে নেতৃত্ব দিচ্ছে। আচ্ছা, কংগ্রেস এখন ঘটনা হচ্ছে, আপনি যদি ধরেও নেন যে, আমি যদি ধরেও নিই যে এটা খুব বেশি আপনার ভাষায় যে ইউনিফাইডলি বা সলিডিফাইড হয়নি, তাহলেও তো একটা দায়িত্ব থেকে থাকে কংগ্রেসের, একটা বামপন্থীদের বা অন্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, এই দেশে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলোর, যে রাজনৈতিক দলগুলোর যেমন দায়িত্ব আছে, তেমন আমি মনে করি যে কংগ্রেসের দায়িত্ব বেশি। কেন বেশি? তার কারণ হচ্ছে ভারতবর্ষের দায়িত্ব পালন করছে না, ভারতবর্ষের সমস্ত জায়গায় রসায়ন অনুযায়ী কংগ্রেসের যে অ্যাক্ট করা উচিত সেই অ্যাক্ট কংগ্রেস। আমি প্রতিনিধির সাথে একটা সহমত
এই যে সদ্য সমাপ্ত 5 রাজ্যের নির্বাচন গেল, করেনি। নির্বাচনের ফলাফলেও দেখলাম হ্যাঁ। যে মধ্যপ্রদেশে যদি সমাজবাদী পার্টির সাথে আরেকটু ফ্লেক্সিবল থাকতো তাহলে অন্তত অনেক জায়গায়, অনেক জায়গায়। আমি আপনার কথাকে মধ্যপ্রদেশে সেকেন্ড করছি, স্বীকার তাহলে অন্তত 11টা সিট আমি স্বীকার করি। ছত্তিশগড়ে না, না, সিপিআই কে যদি 4টে সিট ছত্তিশগড় আছে। থাকতো সেই সিটগুলো জিততো, এমনকি রাজস্থানে আচ্ছা, বেশ। সিপিএম কে বিজেপির ছাড়লে সেখানে প্রস্তাবিত জিততো। প্রার্থী বড় তালিকা দিক হিসেবে আলোচনা অনেক বেশি আসছে, কারণ সহনশীলতা, আমরা জানতে পেরেছি। অনেক বেশি সহনশীলতা। আমাদের এই পলিটিক্যাল কারণে এডিটর আমি আশিস আপনাকে দা, second করছি, আমি আপনাকে আশিস চট্টোপাধ্যায় আপনার আমি কাছে আপনাকে আসবো। second সব করছি। মিলিয়ে এখন রাজস্থানের পর্যন্ত মধ্যে কি মনে হচ্ছে তাহলে একটা কথা বলছি কি যে ভাবা এই যে হয়েছে? লিস্টটা আমাদের সামনে হ্যাঁ, রয়েছে, হ্যাঁ। ধন্যবাদ, শেষ দিকে একটুখানি বলতে পারছি হ্যাঁ। যে তার কতটা মিলবে না মিলবে সেটা এখন বলা যায় না, কারণ প্রত্যেকটা পার্টিরই আলোচনা হতে থাকে, আলোচনা হওয়ার পরে কিছু নাম থাকে, কিছু নাম বাদ যায়। কিন্তু একটা কথা পরিষ্কার যে বিজেপি এবারে পশ্চিমবঙ্গে আসন অন্তত যাতে না কমে, পারলে বাড়ে, এটার জন্য মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে যে 2019-এ যে সমস্ত রাজ্যে বিজেপি প্রায় সব সিট জিতে গিয়েছিল, আমরা সেই তালিকা জানি, আমি আর নতুন করে বলছি না, সেই সমস্ত রাজ্যগুলোতে বিজেপির আসন প্রাপ্তিটা একটা স্যাচুরেট করে গেছে, মানে সর্বোচ্চ সীমায় প্রায় পৌঁছে গেছে। এর মধ্যে অনেকগুলো রাজ্যই আছে যেখান থেকে কিছু কিছু আসন বিজেপির কমবে। সুতরাং বিজেপি যদি 300 বা 350 আসন পাওয়ার লক্ষ্যে এগোয়, তাহলে তাকে এমন কিন্তু কোনো রাজ্য থেকে আসন সংখ্যা বাড়াতে হবে যেখানে স্যাচুরেশন হয়নি। তার মধ্যে তারা মনে করেছে পশ্চিমবঙ্গ একটি ইম্পর্টেন্ট রাজ্য। কিন্তু পশ্চিমবঙ্গের গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে, যেটা আমরা 2021-এ বিধানসভার নির্বাচনের পর থেকে পর আমরা দেখে আসছি। আশিসের সময় খুব সংক্ষেপ। হ্যাঁ, 35 তো দূরের কথা, এবারে গতবার যা কমবে। পেয়েছিলেন তার 4 ভাগের 1 ভাগ, কমবে। 4 ভাগের 1 ভাগ আমি বিজেপি এই মুহূর্তে একটা পাবে। কথা বলবে। এবং পশ্চিমবঙ্গে আমি আশিসদাকে সেকেন্ড করে একটা জিনিস আমার মনে পড়লো, এখানে অমিত শাহ এসে যা বলেন ঘটনাচক্রে, দেখুন 2021 সালের নির্বাচন থেকে উনি এসে বলেছিলেন আপকিবার 200 পার, তৃণমূল হয়েছিল 200 পার, এবার 35 বলেছে, তৃণমূল 35 পার। বেশ, দেখা যাবে অবশ্যই এই বিষয়ের দিকে আমাদের আগামী দিনে আমার নজর যেটা মনে থাকবে। হচ্ছে, আরো এক মিনিট, আলোচনায় এক আমরা সেকেন্ড বলে আসবো। নেন, 10 সেকেন্ড। আজকের মতো আলোচনা এ পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই পর্বের আলোচনা। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।